আজ আমরা পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করব। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব। এই পিয়াজে জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব এটি সম্পর্কে আলোচনা করার আগে আমরা পিয়াজে সম্পর্কে একটু জেনে নিই। পিয়াজে ছিলেন সুইস মনোবিদ। সুইস অর্থাৎ সুইজারল্যান্ডের বাসী। তার পুরো নাম জ্যাঁ পিয়াজে, JEAN PIAGET। ঠিক আছে। তিনি তার জীবন বিকাশ সংক্রান্ত মতবাদ আধুনিক মনোবিদ্যায় এক অবিস্মরণীয় অবদান হিসাবে রয়েছে। তিনি তার বিকাশের দুটি দিকের কথা বলেছেন। তিনি জীবন বিকাশের দুটি দিকের কথা বলেছেন। এক হচ্ছে জ্ঞানমূলক বিকাশ, অপরটি হচ্ছে অনুভূতিমূলক বিকাশ। একটা কগনিটিভ ডেভেলপমেন্ট, অপরটি হলো অ্যাফেক্টিভ ডেভেলপমেন্ট। তবে তিনি জ্ঞানমূলক বিকাশের উপরই বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তার যে ফোকাস, সেই ফোকাসটা ছিল কগনিটিভ ডেভেলপমেন্টের উপর। তার মতে শিশুর যে জ্ঞান লাভ হয়, সেই জ্ঞান লাভ করার কৌশল বা দক্ষতা বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। তিনি বলেছেন যে শিশুর জ্ঞান লাভের যে দক্ষতা, সেই দক্ষতা বা কৌশল বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। তো আমরা তার এই জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব ব্যাখ্যা করার সময় এই কথাগুলোকে ভূমিকা হিসেবে দিতে পারি। তারপরেই তার জ্ঞানমূলক বিকাশের মূল তত্ত্বতে চলে যাব। তো সেখানে আমরা শুরুতেই বলবো যে জ্ঞানমূলক বিকাশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। কয়েকটি বিষয় বলতে কি কি? কয়েকটি বিষয় হলো, প্রথম বিষয়টি হলো স্কিমা। স্কিমা কি? কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের সাংগঠনিক একককে স্কিমা বলে। কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের সাংগঠনিক একককে স্কিমা বলে। স্কিমা সর্বদাই পরিবর্তনশীল। ঠিক আছে। এটা আমাদের একটা পয়েন্টের মতো করে লিখতে হবে যে কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের সাংগঠনিক একককে স্কিমা বলে। স্কিমা সর্বদা পরিবর্তনশীল। এই স্কিমাকে উদ্ভাবন করেন না আর্ট বার্টলেট। আর্ট বার্টলেট কত সালে? না 1932 সালে। ঠিক আছে। তাহলে স্কিমা কাকে বলে আমরা পেয়ে যাচ্ছি। এরপর এই স্কিমা সংগঠনের পর্যায় আমাদেরকে জানতে হবে যে স্কিমাটা কিভাবে সংগঠিত হয়। তো স্কিমা সংগঠনের পর্যায়, এই পয়েন্টটিতে আমরা লিখব যে স্কিমা দুভাবে সংগঠিত হয়। স্কিমা দুভাবে সংগঠিত হয়। কি কি? একটা হচ্ছে অভিযোজন, অপরটি হচ্ছে সাংগঠনিককরণ বা সংগঠন। একটা অভিযোজন, অপরটা সংগঠন বা সাংগঠনিককরণ। অভিযোজনের মধ্যে কি কি পড়ছে? না অভিযোজনের মধ্যে আবার ভাগ আছে দুটো। একটা হচ্ছে আত্তীকরণ, অপরটা হচ্ছে সহযোজন। আত্তীকরণ এবং সহযোজন। আত্তীকরণ বিষয়টা কি? আত্তীকরণ বিষয়টা হচ্ছে কোনো স্কিমার মধ্যে নতুন চিন্তা, ধারা ও ভাবের সংযোজন। অর্থাৎ বাইরে থেকে আগত উদ্দীপনা যখন মানসিক স্তরে সঞ্চিত হয় তাকে আত্তীকরণ বলে। বাইরের থেকে আগত উদ্দীপনা যখন মানসিক স্তরে সঞ্চিত হয় তখন তাকে আত্তীকরণ বলে। আর সহযোজন কি? সহযোজন হচ্ছে নতুন তথ্য, চিন্তা, ভাব ইত্যাদি উদাহরণের সাহায্যে বোঝা।
এই ব্যাপারটা কি না, এই ব্যাপারটা হচ্ছে আত্মীকরণের ফলে যে আচরণের বৈশিষ্ট্যের পরিবর্তন হয় তাকে সংযোজন বলে। আত্মীকরণের ফলে যে আচরণের বৈশিষ্ট্যের পরিবর্তন হয় তাকে সংযোজন বলে। ঠিক আছে, তাহলে অভিযোজনের ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হলো, একটা আত্মীকরণ এবং একটা সহযোজন। এটা কোথা থেকে আসছে? স্কিমা সংগঠনের পর্যায়। এইবার অভিযোজনের পর অপর আরেকটা হচ্ছে সাংগঠনিককরণ বা সংগঠন। তাহলে সংগঠনটা কি না, বিভিন্ন তথ্য সংগঠিত হয়ে জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম হয়। এটা কীরকম না, স্কিমা সংগঠনের ফলে চিন্তার বিকাশ সাধন হয়, যার ফলে যে আচরণ আমরা করি তা সংগঠন। স্কিমা সংগঠনের ফলে চিন্তার বিকাশ সাধন হয়, যার ফলে যে আচরণ আমরা করি তা সংগঠন। যেমন বই পড়তে পড়তে বইয়ের পাতা উল্টানো বা বই ধরে পড়া, যেটাই বলো না কেন সবই এই সংগঠন বা সাংগঠনিকরণ এর মধ্যেই পড়ে। তাহলে স্কিমা সংগঠনের পর্যায় আমরা দেখলাম, সেখানে দুটি পর্যায়, একটা অভিযোজন একটা সংগঠন। অভিযোজনের দুটি ভাগ, একটা আত্মীকরণ একটা সহযোজন, এবং সাংগঠনিকরণটা আলাদাভাবে বলা হলো। তাহলে আমাদের স্কিমা সংগঠনের যে পর্যায় সেটা সম্পূর্ণ হলো। এরপর আমরা চলে আসি প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বে। ঠিক আছে, এবার আমরা তত্ত্বতে প্রবেশ করি। তো প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব কি না, যেসব তত্ত্ব প্রজ্ঞাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং যেগুলির ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্দীপক পরিস্থিতির সামগ্রিকতা ও তার আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তাকে প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব বলে। যেসব তত্ত্ব প্রজ্ঞাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং যেগুলির ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্দীপক পরিস্থিতির সামগ্রিকতা ও তার আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তাকে প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব বলে। ঠিক আছে, তাহলে প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব হেডিং করার পর তার সংজ্ঞাটা দেওয়া হলো, এবং তার সাথে সাথে আমরা এগুলোও লিখব যে প্রজ্ঞামূলক বিকাশের যে তত্ত্ব তার প্রবক্তাকে, তার প্রবক্তা হচ্ছেন গেজলার। তাহলে প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বের প্রবক্তাকে না, গেজলার। এটি বিস্তারিতভাবে কে আলোচনা করেন? পিয়াজে। তাহলে প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, এই থিওরির প্রবক্তা হচ্ছেন গেজলার, কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেন আমাদের জ্যাঁ পিয়াজে। জ্যাঁ পিয়াজের জন্ম 1896 সাল, তিনি সুইজারল্যান্ডের অধিবাসী, এগুলো আমি আগেই বলেছি। ঠিক আছে, এবার এখানে একটা পয়েন্ট আমাদেরকে যুক্ত করতে হবে, যেটা হচ্ছে জৈব বিশারদ, জেনেরিক এপিস্টেমোলজিস্ট। ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞামূলক বিকাশের সম্পর্ক নিয়ে যারা অনুসন্ধান করেন তাদেরকে জৈব বিশারদ বলে। ঠিক আছে, যেমন লরেন্স কোহলবার্গ। ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞামূলক বিকাশের সম্পর্ক নিয়ে ব্যাপারটা বুঝবে। ব্যক্তির বিকাশ তার সাথে সাথে প্রজ্ঞামূলক বিকাশ, এদের যে সম্পর্ক, এটা নিয়ে যারা অনুসন্ধান করেন তারাই হচ্ছেন জৈব বিশারদ। ঠিক আছে, তাহলে আমরা পিয়াজের তত্ত্ব লিখতে গেলে যে সমস্ত কথাগুলো আমাদেরকে লিখতে হবে সেগুলো হচ্ছে, প্রথমে একটা ভূমিকা দিতে হবে পিয়াজের সম্পর্কে, তারপর জ্ঞানমূলক বিকাশের তত্ত্বে কথা হেডিং করে তার মধ্যে স্কিমার কথা লিখতে হবে, স্কিমা সংগঠনের পর্যায়গুলো লিখতে হবে, সেখানে অভিযোজন, সংগঠন এগুলিকে ব্যাখ্যা করতে হবে। তারপর
আমরা প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বে যে সমস্ত কথাগুলো আছে সেগুলো লিখে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি পেঁয়াজের প্রজ্ঞামূলক তত্ত্বের যে স্তর, জ্ঞানমূলক বিকাশের স্তরগুলোতে আমরা চলে আসছি। সেখানে পেঁয়াজের প্রজ্ঞামূলক তত্ত্বের 4টি স্তরের কথা বলেছেন, যা পেঁয়াজে বর্ণিত জ্ঞানমূলক বিকাশের 4টি স্তরের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা এক একটা করে আলোচনা করি। দেখো, এখানে যেগুলি আলোচনা করব সেই পয়েন্টগুলিতে ওই কথাগুলি লিখলেই হবে। তাছাড়াও তোমরা যদি অ্যাড করতে চাও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন দেখো, 4টে স্তর পরপর ছক করে দেওয়া আছে। এখানে প্রথমেই বলা আছে সংবেদন সঞ্চালনমূলক স্তর। তার সময়কাল কত না, জন্ম থেকে 2 বছর। এই স্তরে শিশুরা শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায়, অর্থাৎ হাত পা নাড়ে। ঠিক আছে, এখানে এর দুটো ভাগ কি কি না, এক হচ্ছে আত্মকেন্দ্রিকতা, অর্থাৎ এই স্তরে শিশু আত্মকেন্দ্রিক হয়ে ওঠে। আর দ্বিতীয় হচ্ছে বস্তুর স্থায়িত্ব। এই স্তরে বাস্তব সম্পর্কে কোনো জ্ঞান তাদের থাকে না, অর্থাৎ বস্তুর স্থায়িত্ব তারা বুঝতে পারে না। বস্তুর স্থায়িত্ব সম্পর্কে তারা বুঝতে পারে না। মানে শিশুরা এই সময় বয়স্কদের ভাষা বা ও চিন্তা দ্বারা প্রভাবিত বস্তু জগৎ সম্পর্কে জ্ঞান আয়ত্ত করতে পারে না। বস্তু সম্পর্কিত অভিজ্ঞতা শিশুর একান্তই নিজস্ব। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমরা প্রাক সক্রিয়তার স্তর। প্রাক সক্রিয়তার স্তরটা 2 থেকে 7 বছর। এই যে সময়কাল, এই সময়কালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2 থেকে 7 বছর, এগুলো পাশাপাশি যদি না লেখা হয় তাহলে কিন্তু কমপ্লিট হবে না। এই স্তরে অর্থাৎ প্রাক সক্রিয়তার স্তরে শিশুর বাস্তব বোধ জাগে। ঠিক আছে, এখানে প্রথমেই যেটা আছে, একটা হচ্ছে প্রাক ধারণামূলক স্তর, আর একটা স্বতঃস্ফূর্ত ও অনুভূতিমূলক স্তর। এখানে প্রথমে যেটা আছে বাস্তববাদ। এই স্তরের বাইরের জগৎ ও অভ্যন্তরের জগৎ সম্পর্কে ধারণা জন্মায়। তাহলে প্রথম স্তরে কিন্তু জন্মায়নি, দ্বিতীয় স্তরে জন্মালো। সর্বপ্রাণবাদ। এই স্তরে শিশু সব কিছুতে প্রাণ আছে বলে ধরে নেয়। কৃত্রিমতাবাদ। এই স্তরে শিশু সব কিছু মানুষের সৃষ্টি বলে মনে করে। যা কিছুই দেখে সব কিছুই মনে করে যে মানুষের সৃষ্টি। আরেকটা হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচার, অর্থাৎ তাদের মধ্যে একটা যুক্তিহীন বিচারের সৃষ্টি হয়। ঠিক আছে, এই সর্বপ্রাণবাদটার কয়েকটা ভাগ আছে। যেমন দেখো, প্রায় সব বস্তুই সজীব এবং সচেতন। 2 নম্বর হচ্ছে কেবল চলনক্ষম বস্তুই সজীব, মানে যেগুলো চলতে পারে তারাই সজীব। 3 নম্বর, যেসব বস্তু স্বতঃস্ফূর্তভাবে চলনক্ষম তারাই সজীব। এবং 4 নম্বর, সচেতনতা কেবল জীবজগতে সীমাবদ্ধ। এই সমস্ত ব্যাপারগুলো 2 থেকে 7 বছর বয়সের মধ্যে তাদের বোধ হয়। ঠিক আছে, তাহলে সংবেদন সঞ্চালনমূলক স্তর এবং প্রাক সক্রিয়তার স্তর, এই দুটো স্তর আমরা বললাম। এবার নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে সক্রিয়তামূলক বা মূর্ত সক্রিয়তার স্তর। এর বয়সকাল 7 থেকে 11 বছর। এই স্তরে শিশুর চিন্তা শক্তির বিকাশ ঘটে।
কি বললাম না, এই স্তরে শিশুর চিন্তা শক্তির বিকাশ ঘটে। কিভাবে? না, এর বৈশিষ্ট্যগুলো আমরা একে একে দেখব। প্রথম হচ্ছে সংরক্ষণ। সংরক্ষণটা কি না, কিভাবে সংরক্ষণ করতে হবে সেই সম্পর্কে তাদের একটা চিন্তা উদ্ভাবন ঘটে। ক্রম পর্যায়, এই সময় পর্যায়ক্রমে সজ্জিত করতে শেখে। এই সময় পর্যায়ক্রমে, পর্যায় মানে বুঝতেই পারছো যে একটার পর আরেকটা, একটার পর আরেকটা কিভাবে সাজাতে হয় সেগুলো কিন্তু এই স্তরে তারা শেখে। শ্রেণীকরণ, শ্রেণীকরণটা কি অবস্থায় শিশু বিভিন্ন বস্তুর মধ্যে শ্রেণী নির্ণয় করতে পারে। যে ধরো যদি ডানা থাকে তাহলে সেটা পাখি, যদি শুধুমাত্র পা থাকে তাহলে সেটা পশু, যদি লেজ থাকে ধরো, মানে বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীকরণ তারা করতে শেখে এই পর্যায়ে। নেক্সট হচ্ছে সংখ্যার ধারণা। এই পর্যায়ে 1, 2, 3 সংখ্যাগুলি চিনতে শেখে এবং সেগুলির ব্যবহার করতে শেখে। ঠিক আছে, এই যে সংরক্ষণ, এই সংরক্ষণ ছাড়াও তোমরা এখানে সম্পর্ক নির্ণয় কথাটা বলতে পারো। সম্পর্ক নির্ণয়ের ব্যাপারটা হচ্ছে এই সময় শিশু পরিবারের বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচিত হয়, অর্থাৎ পরিবারের বিভিন্ন ব্যক্তির সঙ্গে তাদের সম্পর্কটা কি সেই সম্পর্কে তারা জানতে পারে। ঠিক আছে, এখানে সংরক্ষণ ছাড়া আর একটা পয়েন্ট দিতে পারো, সেটা সম্পর্ক নির্ণয়। নেক্সট আসছি আমরা যৌক্তিক সক্রিয়তার স্তর, যেটা 12 থেকে 18 বছর। 12 থেকে 18 বছর যৌক্তিক সক্রিয়তার স্তর। এখানে কি বলছেন না, এই স্তরে যুক্তি দিয়ে বিচার করতে শেখে। এই স্তরে যুক্তি দিয়ে বিচার করতে শেখে। ঠিক আছে, প্রথমে কি না কার্যকারণ ব্যাখ্যা করতে পারা। এই স্তরে কোনো সমস্যার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে সক্ষম হয়। ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারা। এই স্তরে ভবিষ্যৎ সম্পর্কে তারা চিন্তা করতে পারে যে পরবর্তী সময় এটা করলে কি হতে পারে, সেই সমস্ত ব্যাপারগুলো এই বয়সের মধ্যে চিন্তার উদ্ভাবনটা ঘটে থাকে। সমস্যার সমাধান করতে পারে। যে কোনো সমস্যার কিভাবে সমাধান করতে হবে তার যে চিন্তা, সেই চিন্তার বিকাশ কিন্তু, অর্থাৎ অন্তর্দৃষ্টি এই বয়সের মধ্যে বেশি লক্ষ্য করা যায়, যেটা আমরা ব্রুনারের মধ্যে পড়েছিলাম। ঘটনার অনুবন্ধন ঘটাতে পারে। কোনো ঘটনাকে পরপর সাজিয়ে বলা বা কোনো ঘটনাকে একটা ঘটনার সঙ্গে অপর ঘটনার একটা সংযোগ স্থাপন করা বা অনুবন্ধন করা, এই স্তরেই সক্ষম হয়। নেক্সট যুক্তিপূর্ণ বিচারে সক্ষম। যে কোনো বিচার বিবেচনা করার সময়, যে কোনো বিচার করার সময় তারা যুক্তিপূর্ণভাবে বিচার করতে পারে। আর বিমূর্ত ধরনের চিন্তা করার ক্ষমতা গড়ে ওঠে। বিমূর্ত চিন্তা, যেটা অ্যাবস্ট্রাক্ট বলছি আমরা, সেই ধরনের চিন্তা এই স্তরে কিন্তু ঘটে থাকে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের পিঁয়াজের প্রজ্ঞামূলক স্তর। আমাদের যা পেঁয়াজের যে জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব এইখানেই পরিপূর্ণ হলো, এবং তার সাথে সাথে অবশ্যই শিক্ষাক্ষেত্রে এর যে প্রয়োগ, সেই প্রয়োগটাও আমাদেরকে লিখতে হবে। শিক্ষাক্ষেত্রের প্রয়োগটা আমাদের জানতে হবে এবং লিখতে হবে।